ওকে, আমরা একটু একটা মিনিট ওয়েট করে সবাই জয়েন করে নেই, দেন স্টার্ট করতেছি। র্যান্ডম এরর আর সিস্টেমেটিক এরর নিয়ে হয় না এখন, না? আচ্ছা, সো তাহলে ফার্স্ট অফ অল আমরা র্যান্ডম এরর আর জিরো এরর নিয়ে গ্রুপে দেখো একটা দুইটা ইমেজ দেওয়ার কথা বেসিক্যালি। তো ওখানে মধ্যে লেখা আছে যে র্যান্ডম এরর কোন টাইপের এরর গুলাকে বলি আর সিস্টেমেটিক এরর কোন টাইপের এরর গুলাকে বলি। যে র্যান্ডম এরর কাদেরকে বলা হয়, মনে করো এক্সপেরিমেন্টার এক্সপেরিমেন্ট করতেছে, তো আমাদের কি করা লাগে, প্যারালেক্স এরর নামের একটা এরর অ্যাভয়েড করা লাগে না? তো এখন ওই এররটা যদি অ্যাভয়েড না করে তো তখন কি হবে, আমাদের রিডিংটা ইদার বেশি বা কম আসতে পারে। যে নরমালি বাকি রিডিং গুলা ঠিকঠাক আসতেছে, হঠাৎ একটা রিডিং নিতে সময় আমাদের কি হলো, র্যান্ডম একটা এরর হলো, যে প্যারালেক্স এরর হলো। তো তখন কি হইতেছে, নরমাল ট্রেন্ড অফ রিডিং এর থেকে একটু অনেক বেশি বা অনেক কম আসছে, এমন টাইপের ব্যাপার। তো তাহলে ওরকম টাইপের এরর গুলাকে আমরা কি বলি, র্যান্ডম এরর বলি। এই জিনিসটা আরেকবার ফরওয়ার্ড করে গ্রুপে, তাহলে পরে মনে পড়বে। ওকে, ওপেন করে এখানেও এই যে, তো এখন এখানের মধ্যে দেখো এরর আমাদের কি সিস্টেমেটিক হইতে পারে, র্যান্ডম হইতে পারে। তো এখন র্যান্ডমের কথাটা বলতেছিলাম যে র্যান্ডম এররের কজ কি, প্যারালেক্স এররের জন্য র্যান্ডম এরর হইতে পারে বা প্যারালেক্স এরর কি হিসেবে রিগার্ড করি, উই রিগার্ড ইট অ্যাজ র্যান্ডম এরর। এন্ড আরেকটা জিনিস কি হইতে পারে, ইনকারেক্টলি ইউজিং দ্য অ্যাপারেটাস। যে মনে করো তোমার এই মিটার রুল দিয়ে তুমি কি করবা, লেন্থ বের করবা, ঠিক আছে? এই মিটার রুল দিয়ে তুমি লেন্থ বের করবা। তো এখন দেখো লেন্থটা যদি তোমার, আমি এই আমার পেনের লেন্থ কত এটা বের করবো, তখন পেনটা এরকম বসালাম, এখান থেকে আমি যদি দেখি আসে হলো 17.5 সেন্টিমিটার বা 17.6 সেন্টিমিটার এমন টাইপের। এখন আমি যদি কি করি, ভুল করে সেন্টিমিটার স্কেলটা না গুনে এখানে একটা ইঞ্চি স্কেল আছে না, আমি যদি এখানের মধ্যে ইঞ্চ স্কেলটা থেকে রিডিংটা নেই, তো তখন আমার কি আসবে, রিডিংটা ঠিক আসবে। যে আমি সেন্টিমিটারে কয়েকটা রিডিং নিলাম, আর একটা রিডিং মনে করো যে লিখতেছি সেন্টিমিটার কিন্তু দেখতেছি কোন স্কেল, ইঞ্চি স্কেল। তো তখন যে কি হবে, এটা হলো ইনকারেক্টলি ইউজিং দ্য ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? তো এখন এই টাইপের এরর গুলাকে কি বলা হয়, র্যান্ডম এরর। এখন তাদেরকে কিভাবে করে মিনিমাইজ করা যায়, বাই টেকিং রিপিট রিডিং। তো বারবার বারবার করে রিডিং যদি নেই, প্রতিবার তো এরকম সেম টাইপের ভুল হবে না, তাই না? তো তাহলে ম্যাক্সিমাম সময় আমরা কারেক্ট রিডিং নিব, এক দুই সময় কি হতে পারে র্যান্ডমলি একটু বেশি বা কম চলে আসতে পারে। তো ওগুলাকে আমরা যে গ্রাফে ড্র করলে অ্যানোমালাস রিডিং বলি না, ওই অ্যানোমালাস রিডিং গুলি ডিসকার্ড করলে কি বের হয়ে যায়, আসলে র্যান্ডম এরর গুলিকে বাদ দিয়ে দেওয়া যায়। তো এটা হলো র্যান্ডম এররের ব্যাপার। সিস্টেমেটিক এররের কাহিনীটা কি দেখো, সিস্টেমেটিক এররটা হলো তোমার যদি ইনস্ট্রুমেন্টে কি থাকে, একটা জিরো এরর থাকে। তো এখন একটা ইনস্ট্রুমেন্টে জিরো এরর থাকলে পরে কি হয়, যে মনে করো ম্যাথের রিডিং, তুমি কোনো ম্যাথ অ্যাপ্লাই করো না, তাইলে পরে ম্যাথ ব্যালেন্সের রিডিং দেওয়া আছে 0.2 কেজি। তো তাহলে তুমি যখন নাকি আসলে একটা 0.5 কেজির ম্যাথ দিবা, ওটা রিডিং কত দেখাবে, 0.7 কেজি দেখাবে। তো তাহলে তোমার এমন টাইপের একটা ব্যাপার, কেমন জিনিস খেয়াল করো। সাপোজ ইউ আর ড্রয়িং আ গ্রাফ, তো এখন ম্যাথের রিডিংটা অলওয়েজ তোমার কতটুকু বেশি থাকবে, 0.2 করে করে বেশি থাকবে। সো ম্যাথ আসার কথা 0 আসছে 0.2, ম্যাথ আসার কথা 0.5 আসছে হলো 0.7। এরকম করে করে কি আসতে পারে, যে the graph that was supposed to pass through what, the graph that was supposed to pass through the origin, এটা কি হয়েছে, যে এটা হলো তোমার অ্যাকচুয়াল গ্রাফ। আসলে গ্রাফটা এটা হওয়ার কথা, গ্রাফটা কি হয়ে গেছে, ট্রান্সলেট হয়ে গেছে, যে সবগুলি রিডিংই একটু বেশি বা সবগুলি রিডিংই একটু কম আসবে। এটা কিসের জন্য, ইনস্ট্রুমেন্টের মধ্যে ইনহেরেন্ট করে এরর থাকার জন্য, যেটা কি তোমার জিরো এরর, ঠিক আছে? তো এই যে জিরো এরর থাকলে পরে ব্যাপারটা কি, দ্য এরর কজ বাই জিরো এরর ইজ রিডিউসড বাই ডুইং হোয়াট, অলরেডি যে রিডিংটা দেওয়া আছে ওই রিডিংটাকে অ্যাডজাস্ট করে।
যে আমার অলরেডি রিডিং আছে 0.2, তো আমরা তো জানি যে আমরা কোনো ম্যাচ দেই নাই, তো আমরা এটাকে 0.2 রিডিংটাকে কত ধরবো, 0 ধরবো। তো যদি রিডিং আসে 0.7, তো এটাকে কত ধরবো, 0.7 মাইনাস 0.2 মানে 0.5। তো এভাবে করে করে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এটার কথা বলছে বাই সাবট্রাক্টিং দ্য অবটেন্ড রিডিং ফ্রম দ্য জিরো এরর। আর আরেকটা কি হতে পারে, তোমার ইনস্ট্রুমেন্টের ক্যালিব্রেশন, যে এই যে দাগগুলি টানা আছে না, তো এখন এই যে তোমার 1 সেন্টিমিটারের যে দাগগুলি টানা, এই দাগগুলোর মধ্যে যদি কি হয়, একটু কাছে বা দূরে চলে যাবে, একটু উপরে বা নিচে চলে যায়, তো তখন কি হতে পারে, আমাদের রিডিং, আমরা আমাদের টেকনিক অফ টেকিং দা রিডিংস এন্ড এভরিথিং সবকিছু ঠিক আছে, কিন্তু কি হইতেছে ইনস্ট্রুমেন্টের মধ্যেই ফল্ট, তাই না? যে ইনস্ট্রুমেন্টের মধ্যে এখানে আসলে হলো 0.5, কিন্তু আসবে কত, ইনস্ট্রুমেন্টের জন্য 0.4 আসলো। কেন? বিকজ ইনস্ট্রুমেন্টের যে দাগগুলি টানা আছে, দাগগুলো টানার মধ্যে কি হয়েছে, ভুল হয়েছে, ম্যানুফ্যাকচারারের এরর হতে পারে। তো তাহলে ওই জিনিসগুলোকে কি বলি আমরা, সিস্টেমেটিক এরর বলি। ওকে, তো এখন সিস্টেমেটিক এররটা কি করা যায়, বাই ইমপ্রুভিং দ্য স্ট্রাকচার অফ দ্য অ্যাপারেটাস, যে অ্যাপারেটাসটা ইউজ করতেছে ওইটা কি করব, চেঞ্জ করব, যে মেজারিং ইনস্ট্রুমেন্ট এরকম চেঞ্জ করলাম, বা যেটা থেকে জিরো এরর আসতেছে, জিরো এরর ছাড়া কোন একটা ইনস্ট্রুমেন্ট খুঁজবে এমন টাইপের। বুঝা গেছে? তো তাহলে জিরো এরর আর র্যান্ডম এরর এগুলোর ব্যাপারটা তো ক্লিয়ার নাকি আলী? ওকে, তো তাহলে আমরা আবার ইয়েতে চলে যাই। তো লাস্ট দিন আমরা একদম লাস্ট মোমেন্টে দুইটা পয়েন্ট নিয়ে ডিসকাস করা বাকি ছিল, কিন্তু তখন ইন্টারভেনশন হয়েছে, তো তখন আর ক্লাস নিতে পারিনি। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে কন্টিনিউ করি, যে কি ছিল, যে আমরা রেজিস্টিভিটি অফ আ মেটাল ওয়্যার কিভাবে করে ডিটারমাইন করা যায় ওইটা নিয়ে কথা বলতেছিলাম। তো এগুলোর প্রসিডিওর গুলি, সেফটি প্রিকশন গুলি, এগুলি সব শেষ। আমরা কি করতেছিলাম, রিলেটেড কোয়েশ্চেন্স দ্যাট মাইট পপ আপ এগুলা নিয়ে পড়তেছিলাম। সো এখানের মধ্যে কি ছিল, যে তোমার আইডেন্টিফাই দ্য সোর্সেস অফ আনসার্টেনিটি ইন দিস এক্সপেরিমেন্ট, যে এই যে আমরা রেজিস্টিভিটি বের করার এক্সপেরিমেন্টটা করতেছি, এখানে কেমন কেমন টাইপের আনসার্টেনিটি হইতে পারে, এন্ড কনসিডার দ্য অ্যাকুরেসি, যে অ্যাকুরেসিটা কি, একটা রিডিং অ্যাকুরেট নাকি না এটা কখন বলি, হাউ ক্লোজ ইট ইজ টু দ্য ট্রু ভ্যালু, যে আমরা যেই ভ্যালুটা আসলে জানি, যে মনে করো কোন একটা কনস্ট্যান্টের জন্য বের করতেছি, যে রেজিস্টিভিটি অফ আ সার্টেন মেটাল, একটা টেম্পারেচার কি থাকবে, কনস্ট্যান্ট। তো তাহলে রেজিস্টিভিটির ভ্যালু, বুক ভ্যালু দেখলাম যে এত আসার কথা, কিন্তু আমাদের কি ইদার একটু বেশি বা কম আসলো, এক্সপেরিমেন্টের ইনস্ট্রুমেন্ট ইউজার জন্য একটু বেশি বা কম আসলো। তো তাহলে আমরা কি করব, পার্সেন্টেজ ডিফারেন্সটা বের করব, দেন ওইটার সাথে কম্পেয়ার করব, যে আমাদের আনসার্টেনটি পার্সেন্টেজের থেকে পার্সেন্টেজ ডিফারেন্সটা ছোট নাকি। যে আমাদের এখানের মধ্যে কাহিনীটা কি, এটা আমি তোমাদেরকে কোয়েশ্চেন পেপার করানোর সময় একটা জিনিস দেখাই দেব, যে পার্সেন্টেজ আনসার্টেনটি ইজ অ্যাকচুয়ালি আওয়ার এক্সকিউজ। হ্যাঁ, কেমন টাইপের এক্সকিউজ, দেখো, যে তোমার জি এর ভ্যালু ডিটারমাইন করবা, জি এর ভ্যালু আসার কথা কত যাবে, 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার আসার কথা। নাও তোমার এক্সপেরিমেন্ট করে এক্স্যাক্টলি 9.81 আসাটা খুবই 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 সাসপিশিয়াস। ঠিক আছে, এটা বলতে গেলে আসাই কথা না। তুমি যদি এক্সপেরিমেন্ট করো এটা আসাই কথা না, বিকজ আমাদের লোকেশন ওয়াইজ এটা চেঞ্জ হয়, অনেকগুলা ব্যাপার কাজ করে এখানের মধ্যে। সো তাহলে তোমার মনে করো আসলো কত, 9.84 মিটার পার সেকেন্ড স্কয়ার। তা এখন তোমার ভ্যালুটা এটার সাথে মিলে নাই, মানে কি তোমার এক্সপেরিমেন্ট পুরো বাতিল না। এখানের মধ্যে কি আছে, তুমি এটাকে ডিফেন্ড করার ট্রাই করবা, ইয়েস আমার অ্যান্সারটা বা আমার এক্সপেরিমেন্টাল ভ্যালুটা নোন ভ্যালুর সাথে মিলে নাই, কিন্তু আমি দেখবো যে ডিফারেন্সটা কত, যে আমার আসছে 9.84, আসলে আসার কথা 9.81। তো তাহলে ডিফারেন্সটা কত আসে, পার্সেন্টেজ ডিফারেন্স আমরা যেরকম বের করছিলাম, যে লাস্ট ক্লাসে ফর্মুলাটা লিখে দিয়েছিলাম না মডুলাস দিয়ে, পার্সেন্টেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু কি, এক্সপেরিমেন্টাল ভ্যালু আর নোন ভ্যালুর মধ্যে ডিফারেন্স ডিভাইডেড বাই নোন ভ্যালু ইনটু 100%। তো এটা করলে পরে কি পাবো, পার্সেন্টেজ ডিফারেন্সটা পাবো। আমরা তো জানি যে সেম আসে না, এর জন্য তো একটা পার্সেন্টেজ ডিফারেন্স আসছে। এখন পার্সেন্টেজ ডিফারেন্সটাকে কি করতে পারতে হবে, উই মাস্ট বি এবল টু এক্সপ্লেইন why this difference actually took place। ঠিক আছে, এই যে ডিফারেন্স ইন পার্সেন্টেজ, কি বলে, ডিফারেন্স ইন নোন ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালু যে আসছে, এই ডিফারেন্সটা কেন আসছে এটা কি করতে পারতে হবে, এক্সপ্লেইন করতে পারতে হবে। যদি আমরা এমন দেখাইতে পারি, কি দেখাইতে পারি,
যে পার্সেন্টেজ আনসার্টেনটি ফর অল দা মেজারমেন্টস, হ্যাঁ, যে যে মেজারমেন্ট গুলি নিচ্ছে ওগুলি পার্সেন্টেজ আনসার্টেনটি সবগুলো কনসিডার করে যদি কি করা যায়, পার্সেন্টেজ আনসার্টেনটিটাকে পার্সেন্টেজ ডিফারেন্সের থেকে বড় দেখানো যায়, তো তখন আমরা কি বলবো যে আমাদের আসলে কোনো দোষ নাই, আমরা এক্সপেরিমেন্ট ঠিকঠাক মতনই করছি, প্রবলেমটা আসলে কার, মেজারিং ইনস্ট্রুমেন্টের। বোঝা গেছে যে মেজারিং ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট বা মেজারিং ইনস্ট্রুমেন্টের রেজলিউশন গুড এনাফ না, এর জন্য এক্স্যাক্টলি মিলে নাই, আর না হলে আমারটাও ঠিকই কি হইতো 9.81 এর সাথে মিলতো। কিন্তু যদি এইটা হয় কি হয় যে তুমি মেজারিং ইনস্ট্রুমেন্টের পার্সেন্টেজ আনসার্টেনটিটাকেও কনসিডারেশনে নিলা, স্টিল ইউ ক্যান নট এক্সপ্লেইন দ্য ডিফারেন্স, তখন কি, তখন তোমারও একটা ফ্ল আছে। মেজারিং ইনস্ট্রুমেন্টের ভুল তো আছেই, যে তার তো একটা রেজলিউশনের লিমিটেশন আছে, ওইটা তো আছেই, প্লাস তুমিও কি করতেছো, তুমিও কোন একটা ভুল করছো দেখে কি হয় নাই, দ্য পার্সেন্টেজ ডিফারেন্স ইজ গ্রেটার দ্যান দ্য পার্সেন্টেজ আনসার্টেনটি। বোঝা গেছে? তো যখনই নাকি কোনো এক্সপেরিমেন্টের ভ্যালিডিটি নিয়ে কোয়েশ্চেন করবে, তো তখন আমরা কি বলবো, আমরা কম্পেয়ার করব যে পার্সেন্টেজ ডিফারেন্স বের করব, পার্সেন্টেজ আনসার্টেনটি বের করব। পার্সেন্টেজ ডিফারেন্স আর আনসার্টেনটির মধ্যে যদি পার্সেন্টেজ আনসার্টেনটিটা পার্সেন্টেজ ডিফারেন্সের থেকে বড় হয়, মানে কি, দ্য ডিফারেন্স ইজ এক্সপ্লেইনেবল ইউজিং দ্য আনসার্টেনটি, তো তার মানে কি এক্সপেরিমেন্ট হলো ভ্যালিড। আর যদি উল্টাটা হয় যে পার্সেন্টেজ আনসার্টেনটি ইজ লেস দ্যান দ্য পার্সেন্টেজ ডিফারেন্স, মানে কি ইনস্ট্রুমেন্ট ঠিকই ঠিকঠাক মতো ছিল, বা দ্য ইনস্ট্রুমেন্টস রেজলিউশন ওয়াজ গুড এনাফ, বাট তোমার কি হয়েছে, পার্সেন্টেজ ডিফারেন্সটা বেশি আসছে, তো তার মানে কি ইনস্ট্রুমেন্টের লিমিটেশনের বাদেও তোমারও কি হয়েছে, নিজের এক্সপেরিমেন্ট করতে ফ্ল আছে বা তোমার ভুল হয়েছে, যার জন্য কি হতে পারে না, দ্য এক্সপেরিমেন্টাল ভ্যালু এন্ড দ্য নোন ভ্যালু ডিড নট ম্যাচ উইথ ইচ আদার। বুঝা গেছে? এক্সপেরিমেন্টাল ডিফারেন্স কোনটা? হ্যাঁ, পার্সেন্টেজ ডিফারেন্স কোনটা? পার্সেন্টেজ ডিফারেন্স এটা কোনটা? ওই যে পার্সেন্টেজ ডিফারেন্স ওই যে মডুলাসটা, মডুলাসের ওইটা যে এক্সপেরিমেন্টাল ভ্যালু আর নোন ভ্যালুর মধ্যে ডিফারেন্স ডিভাইডেড বাই নোন ভ্যালু ইনটু 100। পার্সেন্ট আনসার্টেনটি তো ওই যে ফর্মুলা দিয়ে বাইর করব। হ্যাঁ, লিস্ট কাউন্ট বাই মেজার্ড ভ্যালু ইনটু 100 তোমরা করে পার্সেন্টেজ আনসার্টেনটির ক্যালকুলেশন গুলো আমি দেখাবো, ঠিক আছে? ও আচ্ছা, আর আরেকটা জিনিস, যে তোমাদেরকে তো এই অক্টোবর ব্যাচের ভিডিও দিয়েছিলাম, কিন্তু ওদের একটা ওয়ার্কশিট করানো হয়েছিল, ওয়ার্কশিটটা দেওয়া হয়নি, তাই না কাবিও? তো ওয়ার্কশিটটা আজকে রাতে দিয়ে দিব, সমস্যা নেই। আমরা করব হ্যাঁ, instrument specific আচ্ছা, এটা নট ভ্যালিড, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম এখানের মধ্যে দেখো যে সোর্সেস অফ আনসার্টেনটি গুলি কি হতে পারে, কন্টাক্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য ওয়্যার এন্ড দ্য প্লাগ, যে ক্রোকোডাইল ক্লিপটা যদি কি করেন ওয়্যারের সাথে একদম টাইটলি কন্টাক্টে না থাকে, তো তখন কন্টাক্ট রেজিস্ট্যান্স নামের একটা জিনিস হইতে পারে, যার জন্য কি হবে, আমাদের এক্সপেরিমেন্টের রেজিস্টিভিটির ভ্যালুতে এফেক্ট করতে পারে। দেন রেজিস্ট্যান্স বিটুইন দ্য ক্রোকোডাইল ক্লিপ এন্ড ওয়্যার এট জিরো এন্ড অফ দ্য ওয়্যার, যে তোমার জিরো এন্ডের ওখানে যে ক্রোকোডাইল ক্লিপটা কি করা হয়েছে ওয়্যারের সাথে যে অ্যাটাচ করা হয়েছে, ওই কানেক্টিং পয়েন্টে কি থাকতে পারে, রেজিস্ট্যান্স থাকতে পারে, যেটা কি টোটাল রেজিস্ট্যান্সের মধ্যে কন্ট্রিবিউট করবে, যার জন্য আমাদের এই রেজিস্ট্যান্সের ভ্যালু ইউজ করে তো রেজিস্টিভিটি ফাইনালি ডিটারমাইন করবো। তো তখন কি এই রেজিস্ট্যান্সটা যদি জাস্ট ওয়্যারের রেজিস্ট্যান্স না হয় এক্সট্রা কোনো রেজিস্ট্যান্সও চলে আসে, তো তখন কি অ্যাকচুয়াল ভ্যালু তো পাবো না, ঠিক আছে? দেন ক্রোকোডাইল ক্লিপ নট এট দ্য জিরো মার্ক, যে আমরা এক্সপেরিমেন্ট করতেছি কোন ইয়েতে, আমরা এক্সপেরিমেন্ট করতেছি যে একটা ক্রোকোডাইল ক্লিপ জিরো এন্ডে লাগানো, এরপর আমরা 10 সেন্টিমিটারে ধরা মানে লেন্থ অফ দ্য ওয়্যার হলো 10, 20 সেন্টিমিটারে ধরা মানে লেন্থ অফ দ্য ওয়্যার হলো 20, 30 সেন্টিমিটার ধরা মানে 30। কিন্তু আমরা যদি ভুল করে এমন করি 0 সেন্টিমিটারে না বসায় আমাদের জিরোটা 0.3 তে বসাইলাম, তো তার মানে আসলে কি হয়েছে 0.3 তে একটা বসানো আর 10 সেন্টিমিটার একটা বসানো, তো তাহলে লেন্থটা কি আসলে 10 সেন্টিমিটার হলো নাকি 0.7 সেন্টিমিটার হলো, কি বলে 9.7 হলো, সরি 9.7 সেন্টিমিটার হলো। তো তার মানে কি ওয়্যারের লেন্থের ভ্যালুর মধ্যে একটা ডিফারেন্স আসবে যদি আমাদের কি না হয়, একটা ক্রোকোডাইল ক্লিপ যদি 0 সেন্টিমিটারে ফিক্স না থাকে। সো এটার জন্য কি হবে, সবগুলি
যে এটা একটা জিরো এরর না, তো এটার জন্য কি হবে, আমাদের গ্রাফটা এরকম ট্রান্সলেট হয়ে যাবে যে সবগুলি ভ্যালু এরকম একটা সার্টেন অ্যামাউন্টে চেঞ্জ হয়ে যাবে, এমন টাইপের। এই যে these all shift the line of best fit up the graph and do not affect the gradient। তো তাহলে আমরা কিন্তু আসলে রেজিস্ট্যান্স ভার্সেস লেন্থ গ্রাফের গ্রেডিয়েন্টটা দিয়ে কাজ করি। সো এই গ্রাফ আর এই গ্রাফ as long as they are parallel to each other, তো তাহলে কি আমাদের অরিজিন থেকে শুরু করুক, y ইন্টারসেপ্ট থাকুক বা x ইন্টারসেপ্ট থাকুক, যেটাই থাকুক না কেন কি হবে, the gradient value will be fixed। Exactly, the gradient will be the same। তো গ্রেডিয়েন্টটা সেম থাকলে কি গ্রেডিয়েন্টের থেকে আমাদের রো বাই a পাই। So তাহলে rho will be equal to gradient times the cross sectional area of the wire, তাই না? Then আরেকটা কি, explain why current through the wire should be small। কেন? because কারেন্টটা কি করে, হিটিং ইফেক্ট অফ কারেন্ট কজ করে। তো যদি অনেক বেশি কারেন্ট ফ্লো করে তো তখন কি হবে, তখন ওয়্যারের টেম্পারেচার চেঞ্জ হবে। and we know রেজিস্টিভিটি ডাইমেনশনের উপরে ডিপেন্ড করে না, কিন্তু একটা জিনিসের উপরে ডিপেন্ড করে, ওটা কি টেম্পারেচার। তো টেম্পারেচার যদি চেঞ্জ হয়ে যায় তো তখন কি ইট উইল এফেক্ট দা রেজিস্টিভিটি অফ দা ওয়্যার। সো তাহলে the wire must not heat up as resistivity is temperature dependent। তো রেজিস্টিভিটি ডাইমেনশন যে লেন্থ এরিয়া এসবের উপরে ডিপেন্ড করে না, কিন্তু কিসের উপরে ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। সো এটাকে অ্যাট লিস্ট কি রাখা লাগবে, ফিক্স রাখা লাগবে। সো এই রিলেটেড কোয়েশ্চেনস দ্যাট মাইট পপ আপ, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আনিসা, ভাইয়া। এরিক, ওকে। এরপর এই এক্সপেরিমেন্টটা আসলে আমাদের লেকচার ক্লাসের মধ্যে কভার হয়ে গেছিল, ঠিক আছে, যে আমাদের ডিটারমাইনিং দা ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো এখন এখানে ডায়াগ্রামটার মধ্যে একটা জিনিস দেয় নাই, এই ডায়াগ্রামটা একটু কারেক্ট করা লাগবে। এই যে ব্রোকেন লাইনটা দিয়ে সেল আর ইন্টারনাল রেজিস্টরটাকে এরকম এনক্লোজ করা লাগবে। কেন? বিকজ আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা তো সেলের ভিতরে, ঠিক আছে, আলাদা কোনো ছোট করে রেজিস্টর আমরা অ্যাড করে নাই, জাস্ট এটাকে কি করতেছি, ফিজিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য ওরকম বুঝাইতেছে যে এখানে কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে। কিন্তু আসলে রেজিস্ট্যান্সটা কি, ব্যাটারির ভিতরে যে কেমিক্যালস গুলি থাকে ওই কেমিক্যালের মধ্যে দিয়ে ইলেকট্রন মুভ করতে সময় যে কলিশন গুলি হয় তখন যে রেজিস্ট্যান্স ফিল করে ওইটাই হলো কি ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো আরেকটা রিজন হলো এরকম, তুমি কি করতে পারবে না, তুমি জাস্ট ওর অ্যাক্রসে ভোল্টমিটার বা জাস্ট ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টমিটার অ্যাড করতে পারবে না। তোমার কি করা যায়, ব্যাটারির দুইটা টার্মিনালে, মানে কি পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের ওখানে ভোল্টমিটার অ্যাড করতে পারবা। সো দ্যাট মিন্স তুমি জাস্ট সেলের অ্যাক্রসে বা জাস্ট ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা ডাইরেক্টলি পাবা না। তো তাহলে আমরা যে ভোল্টমিটারটা অ্যাড করতেছি, এই ভোল্টমিটার এই দুই পয়েন্টে অ্যাড করা যে কথা, এই দুই পয়েন্টে অ্যাড করা একই কথা না, যে বিকজ এই দুই পয়েন্টের মাঝে, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে কোনো ভোল্টেজ ড্রপ করার জায়গা আছে। তো তাহলে কি এইখানে ভোল্টমিটার অ্যাড করা আর লোড রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টমিটার অ্যাড করা, যেটাই করো দুটোটা একই জিনিস। ওকে, আচ্ছা। সো তাহলে কি করা হচ্ছে দেখো, সার্কিটে কত কারেন্ট ফ্লো করবে অ্যামিটার থেকে পাবো, আর টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স নাম বলছিলাম আমরা একটা, যে পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনাল, যে ব্যাটারি থেকে বের হওয়ার পরে বাকি পার্ট অফ দ্য সার্কিট, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই বাদে দ্য রেস্ট পার্ট অফ দ্য সার্কিট উইল বি রিগার্ডেড অ্যাজ টার্মিনাল। আর ওই জায়গার মধ্যে যে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল পর্যন্ত আর কি, আর ওখানে যে পিডিটা ড্রপ হবে ওটাকে কি বলবো, টার্মিনাল পিডি, ঠিক আছে। তো এখন ইনস্ট্রুমেন্ট স্পেসিফিক্স বলতে কি কি বলতেছে, ওই যে আমাদের অ্যামিটার সেটিংটা কত অ্যাম্পিয়ারে সেট করা লাগবে, ভোল্টমিটার সেটিংটা কত ভোল্টেজে সেট করা লাগবে, এমন টাইপের, ঠিক আছে। তো এখন হ্যাঁ হ্যাঁ, ভোল্টমিটার অ্যামিটার লাগবে কারেন্ট আর ভোল্টেজ মাপার জন্য, এটা দিয়ে আমরা বাকি সব পেয়ে যাব। এখন এখানে মধ্যে কি, অফকোর্স ইফ দ্য কোটেড পিডি ইজ হায়ার, তখন কি করা লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট সেল রেঞ্জ ইউজ করা লাগবে। যে লাস্ট দিন তোমাদেরকে মাল্টিমিটারের রেঞ্জ গুলো দেখাইছিলাম না, কত কততে সেট করা যায়, তো এরকম টাইপের। আর আরেকটা কি ইউজ করতেছি, সরি,
আর একটা ইউজ করতেছে হলো একটা ভেরিয়েবল রেজিস্টার, যার রেজিস্ট্যান্স আমরা বাড়াইতে কমাইতে পারবো। সো এখন এই ভেরিয়েবল রেজিস্টারের রেজিস্ট্যান্স বাড়ায় কমে আমরা কি করতেছি, সার্কিটের কারেন্ট আর ভোল্টেজ চেঞ্জ করতেছি। তো এখন এখানের মধ্যে প্রসেসটা কি, ভেরিয়েবল রেজিস্টার রেজিস্ট্যান্স একটা আছে, তো কারেন্ট আর ভোল্টেজের রিডিং নিলাম, রেজিস্ট্যান্স চেঞ্জ করলাম, নতুন কারেন্ট আর ভোল্টেজের রিডিং নিলাম, এরকম চেঞ্জ করে করে অ্যাটলিস্ট কয়টা সেট অফ রিডিং নেওয়া লাগবে, 6টা সেট অফ রিডিং নেওয়া লাগবে। কেন? বিকজ আমাদের হচ্ছে ক্রিটিসাইজিং দা টেবিলের ওখানে মধ্যে একটা ব্যাপার আছে যে অলওয়েজ দেখবা কয়টা সেট অফ রিডিং নেওয়া, যদি লেস দেন 6 সেটস অফ রিডিং থাকে তো তখন কি বলতে পারবে একটা কথা, যে টু ফিউ রিডিংস অর নট এনাফ রিডিংস, এমন টাইপের একটা কমেন্ট করতে পারবা। তো তোমার টেবিলে যেন এমন টাইপের কমেন্ট করতে না পারে, সো হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু টেক অ্যাটলিস্ট 6 সেটস অফ রিডিং, আর এর থেকে বেশি নিলে তো আরো ভালো। ঠিক আছে? আর আরেকটা ব্যাপার কি, প্রত্যেকটা রিডিং এর সময় কি করা লাগবে, রিপিট করতে হবে 3বার, দেন এভারেজ করা লাগবে। ঠিক আছে? এটা হলো একদম স্ট্যান্ডার্ড এক্সপেরিমেন্টাল টেকনিক। তো কি বলতেছে দেখো প্রসিডিওরের মধ্যে, set the variable resistor at 100 ohm and record the voltmeter and ammeter readings, voltage and current respectively. So প্রথমে ভেরিয়েবল রেজিস্টার রেজিস্ট্যান্সটা 100 এ কেন নিলাম, যে একদম ম্যাক্সিমামে কেন নিলাম, ম্যাক্সিমাম ভোল্টেজ আর বিকজ ভেরিয়েবল রেজিস্টার রেজিস্ট্যান্স যদি খুবই কম হয়ে থাকে তো তখন কি হবে, এমন হতে পারে যে ভেরিয়েবল রেজিস্টারটা কি 0 থেকে 100 পর্যন্ত নেওয়া যায়। তো একদম 0 যদি দেই তো তখন কি হবে, অনেক বেশি কারেন্ট ফ্লো করবে না। তো শুরুতে যেন ভেরি লার্জ সার্জ অফ কারেন্ট ফ্লো করতে না পারে, তো এর জন্য প্রথমে কি করে রাখবো, ভেরিয়েবল রেজিস্টার রেজিস্ট্যান্সটা প্রথমে ম্যাক্সিমাম রাখবো, এন্ড আস্তে 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 করে কি করব, রেজিস্ট্যান্সটাকে কমাবো। বুঝা গেছে? বেঞ্জিং শিটিং এফেক্ট অফ কারেন্ট নাও ওইটাই। তো তাহলে এটা দেন রিপিট দা repeat the first step while changing resistance to 90, 80 and so on, 10 ohm করে করে কমাবো। তো এখন since uncertainties are small, repeat readings are unnecessary, যে এখানের মধ্যে তোমার কয়েকটা কোশ্চেন আসে। কেমন টাইপের কোশ্চেন, যে is repeat reading appropriate for this sort of experiment? ঠিক আছে? কোন একটা সার্টেন এক্সপেরিমেন্টের জন্য রিপিট রিডিং অ্যাপ্রোপ্রিয়েট নাকি না। তো এখন তোমার দুইটা টাইপের অ্যান্সার হতে পারে, ইয়েস অ্যাপ্রোপ্রিয়েট, এন্ড কেন অ্যাপ্রোপ্রিয়েট ওইটা বলবা। আর যদি তুমি বলো যে না, এরকম টাইপের এক্সপেরিমেন্টের জন্য রিপিট রিডিং দরকার নাই, তো ওইটার জন্য কি করা লাগবে, ইউ হ্যাভ টু ব্যাক ইট আপ উইথ আ রিজনিং, যে কেন। তো এখন এখানের মধ্যে বলতেছে কি, যে এই যে এক্স্যাক্টলি যে আনসার্টেনিটিটা কম, এটা কিভাবে বুঝতেছি। তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি হবে, যে তোমার ভোল্টমিটার যখন নাকি এরকম 2 ভোল্টে সেট করা থাকে, the emitter can read up to third, কি বলে, voltmeter and emitter can read up to third decimal place of voltage. তো তাহলে লিস্ট কাউন্ট কত, 0.001। এখন তোমার মনে করো যে ভোল্টেজের রিডিং আসছে 1.5 বা 1.4 বা 1.3 এমন টাইপের, যে তুমি 1.5 ভোল্টের ইএমএফ ওয়ালা সেল ইউজ করতেছো, তো তাহলে কত পাইতেছো ওই জিনিসটা তুমি বের করবা। এখন এটার পার্সেন্টেজটা বের করলে কি আসবে, খুবই কম আসবে। বুঝছো, যে তোমার এই ভোল্টমিটার এমিটারের রেঞ্জের উপরে ডিপেন্ড করে, এই যে 0.07%। তো তাহলে এত কম পার্সেন্টেজ আনসার্টেনিটি আসলে আমাদের কি করবে না, যে এগুলা ভোল্টেজের জন্য এত, কারেন্টের জন্য এরকম। তো তাহলে এই দুইটা পার্সেন্টেজ আনসার্টেনিটি অ্যাড করে আমাদের কি হয় না, 0.5% হয় না, মানে কি নট ইভেন 1% আনসার্টেনিটি। তো তাহলে কি এটাকে আমরা রিপিট রিডিং না নিলে পরে আমাদের প্রবলেম নাই, কিন্তু আমাদের রিপিট রিডিং অনেক সময় আবার কি হতে পারে, নিতেও হইতে পারে। ওটা ডিপেন্ড করে যে কোয়েশ্চেনে কেমন কি বলে দিতেছে। তো এগুলো আসলে যত ল্যাবের কাজ করা হয় তত ওয়ার্কিং এক্সপেরিয়েন্স থেকে আরো ডিসিশনটা মেক করা যায়। বাট ফর নাও তোমরা এরকম টাইপের কথা বলতে পারো যে মাইট ইভেন কজ সেল টু রান ডাউন, যে আমরা সেল দিয়ে যে এক্সপেরিমেন্ট করতেছি, তো কি হতে পারে, প্রথমে সেলের যেরকম চার্জ ছিল, তো পরে যে আমরা সেম এক্সপেরিমেন্টটা রিপিট করতে গেলে কি হতে পারে, যে সেলের অরিজিনাল যে ইএমএফ ছিল ওইটা ছিল 1.5, ওইটা দিয়ে একবার এক্সপেরিমেন্ট করে ফেলছি, কিন্তু এতক্ষণ ধরে সে চলছে না, তো একটু তো চার্জ ডাউন হবে। যে মনে করো তার অ্যাকচুয়াল ইএমএফ এখন নেমে চলে আসলো কততে, 1.4 এ। তো এখন ওইটা দিয়ে যদি আবার এক্সপেরিমেন্ট করে দেন যদি দেখে যে দুইটা তো মিলতেছে না,
তো তখন আবার কি বলবো, তখন বলবো যে এক্সপেরিমেন্টটা ভুল আছে না, তখন আসলে হয়েছেটা কি, ব্যাটারির চার্জ কমে গেছে যেটা আমরা কি করি নাই, কনসিডারেশনে নেই নাই। তো প্রত্যেকটা ব্যাপারে আমাদের কি করা লাগবে, একটু চিন্তা করা লাগবে। তো এখানের মধ্যে বলছে, তো ইনস্টেড ইট ইজ বেটার টু রেকর্ড মেনি পয়েন্টস লাইক দিস, যে সেম পয়েন্টের জন্য বারবার রিডিং না নিয়ে বা একই এক্সপেরিমেন্ট বারবার রিপিট না করে কি করব, অনেকগুলো ডেটা পয়েন্ট নিব। তো এক দুইটা অ্যানোমালাস রিডিং থাকলে ওগুলাকে বাদ দিয়ে দিলেও যেন কি থাকে, এনাফ অ্যামাউন্ট অফ রিডিং আমাদের কাছে থাকে, যেন গ্রাফ আঁকতে পারি। বুঝতে পারছো প্রভা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, তো এখন গ্রাফটা কি, ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ। তো ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ এরকম আসবে। তো এটার ওয়াই ইন্টারসেপ্ট আমাদেরকে কি দিবে, যে টার্মিনাল পিডি ইজ ইকুয়াল টু মাইনাস আর আই প্লাস ইএমএফ। তো কারেন্ট যখন জিরো, তো তখন এটা জিরো। তো এটা যদি জিরো হয়ে যায়, দা টার্মিনাল পিডি ইজ ইকুয়াল টু হোয়াট, দা ইএমএফ অফ দা সেল। তো তাহলে এই ইএমএফ আর গ্রেডিয়েন্ট থেকে কি পাবো, মাইনাস আর। গ্রেডিয়েন্টের ভ্যালু আসবে নেগেটিভ, আর মাইনাস আর এর সামনে যে মাইনাসটা আছে, তো এটা যে কাটাকাটি চলে গেল, তো ওখান থেকে কি পেয়ে যাব, ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা পেয়ে যাব। So plot a graph of voltage on the y-axis against current on the x-axis, drawing a best fit straight line. V is equal to Ri plus EMF, which matches y equal to mx plus c. R and EMF are constants. So R যেহেতু constant, তো এর জন্য একটা straight line, আর EMF হলো তোমার কি y intercept. Find the gradient m and y intercept c from the graph. Calculate the EMF and internal resistance using this. EMF is equal to y intercept, internal resistance is equal to minus gradient. ঠিক আছে? তো এখন এখানের মধ্যে পসিবল সোর্সেস অফ আনসার্টেনিটি কি কি হইতে পারে? আচ্ছা, যদি আমাদের অ্যানালগ কোন মিটার ইউজ করে, যে ভোল্টমিটার অ্যামিটার যদি কোন অ্যানালগ মিটার ইউজ করে, তো তখন কি হইতে পারে, আমাদের প্যারালাক্স এরও হইতে পারে রিডিং নিতে সময়। সো if analog meters are used, there might be parallax error when reading them. Then হ্যাঁ, অ্যানালগ মানে যেগুলি কাটাওয়ালা, যেগুলিতে ডিজিটাল ঘড়ি আর অ্যানালগ ঘড়ি বুঝো না, এরকম টাইপ। ঠিক আছে? তারপরে তোমার রিডিং গুলা কি হইতে পারে, ফ্লাকচুয়েট করতে পারে। যে আমরা রিডিং নিতেছি, ইলেকট্রিসিটি ভ্যালু গুলো দেখবা, রিডিং গুলা কি হয় না, ফিক্স থাকে না, রিডিং গুলো একটু চেঞ্জ হইতে থাকে, ফ্লাকচুয়েট করতে থাকে। তো ওখানে থেকে কি হইতে পারে, আনসার্টেনিটি হইতে পারে। এন্ড দেয়ার মাইট বি জিরো এরর ইন দা মিটার। তো তার মানে প্রতিবার করা লাগবে, এটা চেক করা লাগবে, তাহলে যেন ওই সিস্টেমেটিক এরর, ওই জিরো এরর নামে সিস্টেমেটিক এররটা যেন না হয়। তো এখন এখানের মধ্যে আমাদের সেফটি এন্ড প্রিকশনস আছে। কি বলতেছে, দিস ইজ আ লো রিস্ক এক্সপেরিমেন্ট বিকজ মাত্র 1.5 ভোল্টের সেল ইউজ করা হতেছে। তো শক যদি খায়ও, এটা পিঁপড়ার কামড়ের মতো লাগবে, কিছুই মনে হবে না। ঠিক আছে? তো সেল মে গেট হট। তো এটার জন্য কি করা লাগবে, রিডিং গুলার মাঝে মাঝে ওইটাকে বন্ধ করা লাগবে, সো দ্যাট ওই সেলের শর্ট সার্কিটের ওইসব ব্যাপারগুলো না হয়, বা কারেন্টের জন্য যেন বেশি টেম্পারেচার বেড়ে না যায়। The normal lab safety procedure should still be followed, যে চেকিং ফর ফ্রেড ওয়্যার, যে কোন জায়গায় তার ছেঁড়া আছে নাকি, দেন ensuring no liquids or spills etc, যে কাছাকাছি যেন কোনো লিকুইড না থাকে, সব না থাকে। তো এখন রিলেটেড কোয়েশ্চেনস দ্যাট মাইট পপ আপ। তো কেমন টাইপের জিনিস, নাম্বার 1, when the internal resistance is large in comparison to the external resistance, যে আমরা বাইরে যে ভেরিয়েবল রেজিস্টরটা ইউজ করতেছি ওটা হলো এক্সটার্নাল রেজিস্ট্যান্স, অর ওটাকে কি বলা হয়, লোড রেজিস্ট্যান্স। তো এখন ওই লোড রেজিস্ট্যান্স আর ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি কি হয়, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যদি বড় হয়, তো তখন কি হবে, টার্মিনাল পিডিটা খুবই কম হবে, বিকজ ইন্টারনাল রেজিস্ট্যান্সে বেশি করে ভোল্টেজ রেখে দিচ্ছে। তো ফাইনালি আউট অফ দা সার্কিট যে টার্মিনাল পিডি হিসেবে ভোল্টেজ পাবে খুবই কম। তো this is used to make high voltage supply safe for use in laboratory. Explain how this makes the supply safe. তো এখন এখানের মধ্যে কি বলা যায়, যে when a human body is connected across the terminals, the resistance is about কত,
250 এখানে আরেকটা 50 আছে, ঠিক আছে। 250 কিলো ওহম, যে আমাদের হিউম্যান বডির রেজিস্ট্যান্স কিন্তু খুবই খুবই হাই, ঠিক আছে। তো এখন বলতেছে কি, যে ইফ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সাপ্লাই ইজ কত, 50 মেগা ওহম, তো কি হবে, the potential difference falls to a low value with very little current flowing, making it safe। যে আমাদের কি করা হয়, মনে করো সেল, হ্যাঁ, সেলটাকে যদি এরকম কানেক্ট করি, যে সেলের পজিটিভ নেগেটিভ তার দিয়ে না ধরে কি করলাম, পজিটিভ আর নেগেটিভ আমাদের দুইটা আঙ্গুল দিয়ে রাখলাম, ঠিক। এই দুটো আঙ্গুল দিলে পরে কি হবে, তখন কারেন্টটা আমাদের থ্রুতে ফ্লো করতে চাবে না। তা আমাদের থ্রুতে ফ্লো করতে নিলে যদি আসলে ফ্লো করে, তো তখন কি হতে পারে, বড় রকমের শক খেতে পারে। তো এখন এখানের মধ্যে কি হবে, যখন নাকি আমরা হাতটা রাখলাম, তো তখন কি আমাদের যত রেজিস্ট্যান্স, এর থেকে বেশি রেজিস্ট্যান্স কিসের মধ্যে, ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে, তো তখন কি ম্যাক্সিমাম ভোল্টেজ বা ম্যাক্সিমাম এনার্জিটা সেলের ভিতরে ড্রপ হয়ে যাবে। তো আমাদের বডিতে তেমন রকমের কি করবে না, এফেক্ট করবে না। হ্যাঁ, দাঁড়া একটা 1 মিনিট। ওকে, সো এরপরে আমরা যে জিনিসটা দেখতেছিলাম, এরপরে দেখে কি বলতেছে, যে it should not matter whether the voltmeter is connected across R or across the cell। যে ভোল্টমিটারটা আমরা এইখানে বের করি বা এইখানে বের করি, একই কথা। কেন? বিকজ এই দুইটা পয়েন্টের মাঝে তো পটেনশিয়াল ড্রপ হওয়ার কোনো জায়গায় নেই, ঠিক আছে। তো তাহলে ভোল্টমিটার যেখানেই কানেক্ট করো এটা প্রবলেম নাই। তো তাহলে দিস ইজ পার্টলি বিকজ দ্য লো রেজিস্ট্যান্স অফ দ্য অ্যামিটার। তো এখন বলতেছে এক্সপ্লেইন ওয়াই। তো এখন অ্যামিটারের রেজিস্ট্যান্স যেহেতু অনেক কম, তো তার মানে অ্যামিটারের মধ্যে নেগলিজিবল অ্যামাউন্ট অফ পিডি ড্রপ হবে। তো তাহলে অ্যামিটার যদি কোনো ভোল্টেজ ইউজ না করে, তো তাহলে বাকি সব ভোল্টকে ইউজ করতেছে, এক্সটার্নাল রেজিস্টরটা, যে লোড রেজিস্ট্যান্সটা। তো তাহলে there will be very small potential difference across the ammeter. It is assumed to be so small that it can be ignored. This means that the potential difference across R is the same as the potential difference across the cell। যে সেলের across এ যে PD, ওই ইন্টারনাল কি বলে লোড রেজিস্ট্যান্সের across এ PD টা সেমই আসবে। এরপর the y-intercept of your graph will be very close to the true value of EMF of the cell। account for any difference। যে এখানের মধ্যে কি আমাদের কারেন্ট যখন জিরো, তখন আমরা কি বলছি, কারেন্ট যখন জিরো, তো তখন ভোল্টেজের ভ্যালুটাই কিসের ভ্যালু, ইএমএফ এর ভ্যালু। কিন্তু আমরা ভোল্টেজটা মাপতেছি কি দিয়ে, ভোল্টমিটার দিয়ে। তো ভোল্টমিটারের রেজিস্ট্যান্স তো অনেক অনেক হাই, কিন্তু ইনফিনিট তো না, ঠিক আছে। তো এখানের মধ্যে কি বলতেছে দেখো, the voltmeter does not have an infinite resistance। তো তার মানে কি, অল্প হলেও কি করে, কারেন্ট ফ্লো করে কিসের মধ্যে দিয়ে, ভোল্টমিটার দিয়ে। তো তাহলে any small current will cause a PD to drop across the internal resistance। যে অল্প একটু কারেন্টও যদি ফ্লো করে, তো তখন কি হবে, ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটু হলেও ভোল্টেজ ইউজ হবে। তো তাহলে আমরা ভোল্টমিটারের যে রিডিংটা পাবো, এটা পুরোপুরি কি আসবে না, ইএমএফ এর সমান আসবে না, ইএমএফ থেকে একটু কম আসবে, এমন টাইপের। তো রিডিউসিং দ্য টার্মিনাল পিডি বিলো দ্য ইএমএফ। এন্ড ফাইনালি আরেকটা কথা কি বলতেছে, যে এক্সপ্লেইন এনি ডিফারেন্স বিটুইন ইওর ভ্যালু অফ আর এন্ড দ্য ম্যানুফ্যাকচারার্স ভ্যালু। সো তখন কি হতে পারে, দ্য সেল ইটসেলফ হ্যাজ অ্যান ইন্টারনাল রেজিস্ট্যান্স বাট দিস ইজ ভেরি স্মল। আচ্ছা, থার্ডটা এখানের মধ্যে দেখো প্রভাব, যে আমরা কি বলছিলাম, যে ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফের ওয়াই ইন্টারসেপ্ট আমাদেরকে কি দিবে, ইএমএফ দিবে, এমন বলছে না। হ্যাঁ, তো এখন এই জিনিসটা কি, এই জিনিসটা ট্রু হবে তখন, এন্ড এটা আসলে ন্যাচারালি ট্রু, যে কি ওয়াই ইন্টারসেপ্টটা আমাদেরকে ইএমএফ দেয়, বিকজ কারেন্ট যখন জিরো, তো তখন ভোল্টমিটার রিডিংটাই কি ইএমএফ এর ভ্যালু। কিন্তু এখানের মধ্যে বলতেছে যে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স, আমরা আসলে কি করতেছি খেয়াল করো, এই হলো ইন্টারনাল রেজিস্টরটা,
এই হলো এক্সটার্নাল রেজিস্টরটা এমন। তো এখন we have this voltmeter। তো এখন ভোল্টমিটার কিসের রিডিং দিবে? সেলের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল পর্যন্ত বের হইতে সময় যেই পিডিটা ড্রপ হয় ওইটা, তাই না? যে ইএমএফ মাইনাস ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে যে পিডি, এটা করলে পরে ফাইনাল যত থাকে ওইটাই আমরা কি পাবো? ভোল্টমিটার থেকে পাবো। তো এখন আমরা ধরতাম কি, দেখো যে ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা কি খুবই হাই না? সো ভোল্টমিটার রেজিস্ট্যান্স যদি অনেক 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 হাই হয় তো তখন কি হবে? সার্কিটের ওভারঅল যে রেজিস্ট্যান্স অনেক বেশি, তো তার মানে কি নেগলিজিবল অ্যামাউন্ট অফ কারেন্ট অর জিরো কারেন্ট উইল ফ্লো থ্রু দা ওয়্যার। তো তাহলে সেলের ভিতর দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না করে তো তাহলে ইন্টারনাল রেজিস্টরটা কি কোনো ভোল্টেজ পাবে? যে ইন্টারনাল রেজিস্টরটা যে ভোল্টেজ পায় ওটা কার জন্য? বিকজ কারেন্ট ফ্লোস থ্রু দা সেল। তো সেল দিয়ে যদি কোনো কারেন্টই ফ্লো না করে তো তাহলে পরে ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? জিরো হবে। তো তাহলে পরে আমাদের ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা হলো জিরো কখন? যদি কারেন্টটা একদম এক্স্যাক্টলি জিরো হয়। বাট অল্প একটু যদি কারেন্ট ফ্লো করে তো তখন কি হবে? ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে অল্প হলো একটা পিডি ড্রপ হবে না? তো তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি অল্প হলো একটা পিডি পায় তো তখন কি ভোল্টমিটার রিডিংটা এক্স্যাক্টলি ইএমএফ এর সমান হবে নাকি ইএমএফ থেকে একটু কম আসবে? তো তাহলে ওই ভ্যালুটা বলছে আর কি। এটা নরমালি তেমন বেশি কমন না, বাট আসতে পারে আর কি, এরকম হাইপোথেটিক্যাল কতগুলি কোয়েশ্চেন এরকম এক করে রাখা হয়েছে। বুঝা গেছে? আচ্ছা, তার একটা মিনিট, নতুন মিটিং আমরা স্টার্ট করতেছি। সবাইকে লাভিবা দেখাইতে পারবে পরের এক্সপেরিমেন্টটা ভিসকোসিটিটা? হ্যাঁ 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 বলে দেই। আচ্ছা, সো এখন এর পরেরটা যে ডিটারমাইনিং দ্য ভিসকসিটি, ওই এক্সপেরিমেন্টটা লাবিবা ফার্স্ট এক্সপ্লেইন করে দিবে, আমি একটু নিচে থেকে আসতেছি। ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করে নেই। তোমরা শুনতে পাও আমাকে অনলাইনে? আসো। So এই এক্সপেরিমেন্টে বুঝতে পারতেছো we're going to be measuring the viscosity of a liquid. ঠিক আছে, so first of all instrument specifics, তোমার ball of different sizes লাগবে।
তারপর কি বলছে measure ball diameter with micrometer screw gauge which reads to 0.01 millimeter which is মানে এটার রেজলিউশনটা অনেক হাই, সো স্মল এরর মানে পার্সেন্টেজ এরর খুব কম আসবে। measure distance between markers using meter rule reads to nearest element, so small error compared to measured length, and তোমার লাগবে digital stopwatch to measure the time, ঠিক আছে? and digital stopwatch কেন? because ওটার রেজলিউশন বেশি, so small error. and এখানে খেয়াল করবে যে রাবার ব্যান্ডস গুলা নিচে দিছে, বলতে পারবে নিচে কেন দিছে, উপরে কেন দেয়নি? না, ওকে তোমার জিজ্ঞাসা করিনি প্রভা। আদিপ কাব্য কেউ না? ওকে এক্স্যাক্টলি, কারণ টার্মিনাল ভেলোসিটি ইউজুয়ালি নিচের পার্টটায় মানে ওইখানে ফর শিওর টার্মিনাল ভেলোসিটি রিচ করে যায় এই জন্য। আর ভিসকসিটির জন্য আমাদের টার্মিনাল ভেলোসিটিটা ক্যালকুলেট করা জরুরি। তো প্রসিডারে যদি আমরা যাই, বল যে measure diameter of the ball using screw gauge, repeat with ball in different orientations and calculate limit. এটা অনেকে লিখতে ভুলে যায়, বাট মেক শিওর এটা যদি না ভুলে, কাজ এটা আমরা করি কেন? কাজ বলটা হচ্ছে ইউনিফর্ম নাও থাকতে পারে, সো repeating readings and taking an average gives a much better মানে estimation the diameter. এখন বলছে যে বল এন্ড লিকুইড ডেনসিটি মাস্ট বি নোন, মানে এই দুইটা ডেনসিটি আমাদের জানতে হবে, না জানলেও আগে মেজার করে নিতে হবে। আর যদি না জানা থাকে তো ডেনসিটির ফর্মুলা তো আমরা জানি, মাস বাই ভলিউম, ওদেরকে ওয়ে করব মাস ব্যালেন্সে, উই গেট দি মাস এন্ড দেন ভলিউম তো আমরা ক্যালকুলেট করতে জানি, ফর বল এটা হচ্ছে ফর্মুলা দিয়ে করতে পারবেন, লিকুইডটা ভলিউম মেজারিং সিলিন্ডার দিয়ে মেজার করতে পারো, তারপর ডেনসিটি বের করবা এই ফর্মুলা দিয়ে। And then he also measure distances between consecutive markers and make sure they're evenly spaced. Highest marker should be low enough so that the ball has reached terminal velocity before passing it. Measure the time. Then he also measure the time taken for ball to fall between two consecutive markers. Check that these two times are equal. Time equal হলে আর distance তো same থাকবে, মানে that would ensure the terminal velocity reach করছে. Calculate mean time. Repeat this process 3 times. Calculate terminal velocity using v is equal to st. The procedure is repeated with balls of different sizes. Using the set of data, graph of v against r square is plotted. v against r square কেন? কারণ আমাদের ওই ফর্মুলাটা ইউজ করতে হবে, টার্মিনাল ভেলোসিটি হচ্ছে 2gr square, ডিফারেন্স বিটুইন ডেনসিটি ডিভাইডেড বাই 9, এটা আমাদের লাগবে। এটা আমরা যদি v আর r স্কয়ারটাকে যদি এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস আর এটা x অ্যাক্সিসেরই আমাদের গ্রেডিয়েন্ট আসবে, এটা এই যে comparing with this equation, so gradient আসবে এটা, implying viscosity হচ্ছে, যদি এটাকে আমরা সাবজেক্ট করি viscosity আসবে এটা, আর এখানে m টা হচ্ছে gradient। তো এক্সপেরিমেন্টটা মোটামুটি সিম্পল, জাস্ট তোমাকে এই দুইটা মেজার করতে হবে। সবচেয়ে বেশি ইয়া কিন্তু এটা মেজার করার জন্য, যে টার্মিনাল ভেলোসিটিটা মেজার করার জন্য। Then possible errors and uncertainties. There will be error if terminal velocity isn't reached. এই এররটা ইয়া করার জন্যই কিন্তু আমরা নিচে এগুলো দিছি, যে যদি তুমি এখানে রাবার ব্যান্ডটা দিতা, টার্মিনাল ভেলোসিটি কিন্তু এখনো রিচ করে নাই, আর এই ইয়াটাতে যে ভিটা আমরা ধরি এটা কিন্তু টার্মিনাল ভেলোসিটি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু এনশিওর যে এটা নিচেই রাখছো। তারপরে টাইমিং এরর ডিউ টু হিউম্যান রিঅ্যাকশন টাইম, এই জন্য স্টপ ওয়াচ তো যেটা তুষার স্যার বলতো গরিবদের এক্সপেরিমেন্টাল instruments, নাহলে তুমি লাইট গেট দিয়েও ইউজ করতে পারতো, লাইট গেট এন্ড দ্যাট লগার gives a much better estimation of time and human reaction টা exclude করে, so that will be better. Liquid temperature may not be constant, causing এটা to change. আমরা বলছিলাম না যে viscosity changes with temperature,
সো তুমি রুম টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে হবে, at least make sure যে লিকুইডের টেম্পারেচারটা at all experiments constant আছে. There might be zero error in screw gauge, so it must be checked each time. যে প্রত্যেকবার মেজার করার আগে দেখবা যে স্ক্রু গজটা জিরোতে আছে কিনা. Then while measuring distance, eyes must be level with rubber band to avoid parallax error. এটা তো সারা জীবনই আছে parallax error, analog instruments হোক মিটার হলে তো definitely parallax error থাকে. And timing method must be consistent. If you read the time as bottom of the ball or crosses the top of the gun, you should always do so. এটা হচ্ছে যে সাপোজ তুমি টাইমস এখান থেকে এটা মেজার করছো, পরেরটাও কিন্তু এখান থেকে এটা মেজার করতে হবে, যে এখান স্টার্ট করছো যখন বটমটা ধরছে, তোমাকে কিন্তু স্টপ করতে হবে যখন বটমটা ধরছে। এমন ভাবে হবে না যে তুমি স্টার্ট করছো যখন বলটা এই পাশে আসছে, তারপর স্টপ করছো যখন বলটা বটমটা রাবার ব্যান্ডে টাচ করছে, এটা করা যাবে না। তুমি যদি স্টার্ট করো যখন বটমটা ফার্স্ট রাবার ব্যান্ডে টাচ করছে, তোমাকে এন্ডও করতে হবে যখন বটমটা সেকেন্ড রাবার ব্যান্ডে টাচ করে, ঠিক আছে? না হলে এটা একটা মানে কি বলবো আনসার্টেনটি থেকে যাচ্ছে, তুমি কিন্তু ফুল এই ডিস্টেন্সটা নিতেছো না, একটু কম নিতেছো, মানে ট্রাভেল করছে একটু কিন্তু তুমি ধরতেছো একটু, তো তখন এটা মানে that will be wrong আর কি। So এটা লিখতে পারবো। তারপর ensure ball falls vertically starting from rest and doesn't touch walls of cylinder. মানে তোমাকে এনশিওর করতে হবে যে একদম মিডল থেকে তুমি বলটাকে ড্রপ করছো। যদি এখান থেকে ড্রপ করো ওটা কিন্তু মানে একটা ড্র্যাগ ফোর্স আসবে না, ড্র্যাগ বলছি ফ্রিকশন ফোর্স পাবে ওয়ালস অফ সিলিন্ডার থেকে, সো টার্মিনাল ভেলোসিটি রিচ করতে করতে টাইম লাগবে, এন্ড ওটা ইয়ার জন্যও হবে না। কি জন্য বলি, ড্র্যাগ ফোর্সের জন্যই তো শুধু না, ফ্রিকশন কাজ করতেছে না, সো ড্র্যাগ ফোর্সের জন্য মানে ড্র্যাগ ফোর্সটা যে ক্যালকুলেটেড যেটা আসবে ওটা ড্র্যাগ ফোর্সের চেয়ে বেশি হবে, অ্যাকচুয়াল ড্র্যাগ ফোর্স হবে না। তো ওইটাই যে যদি ফ্রিকশনটা না আসে তাই মাঝখান থেকে ড্রপ করবা। হ্যাঁ সাইড থেকে ফেললে টার্বুলেন্ট ফ্লো হবে, এক্স্যাক্টলি টার্বুলেন্ট ফ্লো হবে, আবার ফ্রিকশনও কাজ করবে। এন্ড সেফটি প্রিকশনস এটাতে অত মানে এটা অনেক লো রিস্ক এক্সপেরিমেন্ট, প্লাস হাই কারেন্ট নাই, স্প্ল্যাশিং নাই, সো এটা দেন মপ আপ স্পিলস, যে লিকুইডটা পড়েও যাইতে পারে, সো ওইটা মপ আপ করবে, এন্ড গগলস করবা স্প্ল্যাশ অ্যাভয়েড করার জন্য, এন্ড গ্লাভস ইউজ করবা যদি কেউ লিকুইডটার সাথে যদি অ্যালার্জিক থাকে তাহলে, and normal laboratory rules should be followed. ওকে, সো তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসটা দেখতেছিলাম যে হাউ টু ডিটারমিন দ্য ভিসকসিটি অফ আ লিকুইড, তো এখন এখানের মধ্যে এক্সপেরিমেন্টাল সেটআপটা যেরকম দেওয়া, এখানের মধ্যে থেকে সবকিছু বুঝতে পারা উচিত। যে আমি একটা ছোট করে সামারি বলে দেই যে কাজটা কি করব। We will have to determine the terminal velocity. কেন? বিকজ আমাদের টার্মিনাল ভেলোসিটি রিলেটেড একটা ফর্মুলা আমরা ডেরাইভ করে রাখছি। কেমন জিনিস, যে v square is equal to 2r square g density of solid minus density of fluid divided by 9 এটা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা সরি, v is equal to 2r square g density of solid minus density of fluid divided by 9 এটা। তো এখন আমাদের এমন একটা গ্রাফ ড্র করা লাগবে যেটা দিয়ে কি হবে, গ্রাফের গ্রেডিয়েন্টের সাথে যেন আমরা ভিসকসিটিটাকে রিলেট করতে পারি এমন কোন একটা জিনিস। তো এখন আমরা কি করব, ডিফারেন্ট ডায়ামিটারের বল ইউজ করব। তো এখন ডায়ামিটার অফ দা বল বিয়ারিং বা ডায়ামিটার অফ দা স্টিল বল কিভাবে করে বের করা যায়, ভার্নিয়ার ক্যালিপার দিয়ে বা মাইক্রোমিটার স্ক্রু গজ দিয়ে। ওটা ডিপেন্ড করে যে আমাদের আসলে কত সাইজের বল ইউজ করতেছি। তো এটা একটা ব্যাপার। আর আরেকটা জিনিস কি, যে জিনিসটা লাবিবা অলরেডি বলছে, যে the rubber bands are actually or the markers are actually set at the bottom half of the measuring cylinder. কেন বটম হাফে, কেন টপ হাফে করলে পরে কি হইতো, আমাদের এখানের মধ্যে আসলে কি করতে চাইতেছি, we are actually wanting to ensure that the ball reached terminal velocity.
তো এখন টার্মিনাল ভেলোসিটি রিচ করার পসিবিলিটি কোথায়, টপ হাফ অফ দা মেজারিং সিলিন্ডার নাকি বটম হাফ অফ দা মেজারিং সিলিন্ডার? বটম হাফের দিকে। কেন? বিকজ টপ হাফের ওখানে যখন নাকি আমরা ছাড়লাম ওয়েটের জন্য তো অ্যাসেলারেট করবে, ওয়েট তো আপথ্রাস্টের থেকে বড়, এর জন্য তো সিঙ্ক করবে। তো সিঙ্ক করতেছেন ইনিশিয়ালি ওয়েট ইজ গ্রেটার দ্যান আপথ্রাস্ট, সো অ্যাসেলারেট করতেছে। এখন যত অ্যাসেলারেট করবে তত কি হবে, ড্র্যাগ ফোর্স কাজ করবে। এই যে ড্র্যাগ ফোর্সটা কি হবে, স্পিডের সাথে বাড়বে। যে ড্র্যাগ ফোর্স স্পিড যত বাড়তেছে ড্র্যাগ ফোর্স তত বাড়বে, স্পিড যত বাড়বে ড্র্যাগ ফোর্স তত বাড়বে। ইভেনচুয়ালি ড্র্যাগ ফোর্স আর ওয়েট মিলে কি করে চলে, ড্র্যাগ ফোর্স আর আপথ্রাস্ট মিলে ওয়েটটাকে ব্যালেন্স করে। সো এখন ওয়েটটাকে ব্যালেন্স যে করবে, ড্র্যাগ ফোর্সটা বেড়ে বেড়ে যে ওয়েটটাকে ব্যালেন্স করবে, এটা করতে কি সময় লাগবে না? তো এখন বটম হাফের দিকে যাইতে যাইতে কি পসিবিলিটি ইজ ভেরি হাই দ্যাট টার্মিনাল ভেলোসিটি উইল বি রিচড। আর যদি বটম হাফে যদি রিচ না করে টার্মিনাল ভেলোসিটি, তাহলে মানে তো টপ হাফে তো কোনো কোশ্চেনই আসে না, ওখানে তো আরো বেশি রেটে অ্যাসেলারেট করতে থাকবে, তাই না? তো এটা একটা ব্যাপার। আর আরেকটা জিনিস কি, আমরা যে মার্কার গুলি রাখছি এই মার্কার গুলির মধ্যে ডিসটেন্সটা কি রাখছি, ফিক্সড, সো দ্যাট আমরা একটা সুন্দর কাজ করতে পারি। কেমন কাজ? টার্মিনাল ভেলোসিটি মানে কি, ভেলোসিটি বাড়বে নাকি কমবে? ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে, তাই না? সো এখন ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, তুমি ডিসটেন্স বিটুইন দা মার্কারস সেম রাখলাম, তো ইকুয়াল ডিসটেন্স কভার করতে হবে। তো ইকুয়াল ডিসটেন্স কভার করতে যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম নেয়, তো তার মানে কি হবে, দা স্পিড ইজ কনস্ট্যান্ট। বুঝা গেছে? সো তাহলে আমরা মার্কার গুলোর মধ্যে সেপারেশন ফিক্সড রাখলাম, এন্ড এখন কি হবে, মার্কার গুলোর মধ্যে সেপারেশন ফিক্সড রাখার পর যদি আমাদের টাইমটা ইকুয়াল নেয়, তো তার মানে কি ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম ওয়াজ টেকেন টু পাস বিটুইন মার্কার 1 এন্ড মার্কার 2, আর মার্কার 2 আর মার্কার 3 এর মধ্যেও কি ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম। এখানের মধ্যে টাইমিং এর একটা ব্যাপার বলা যায়। কেমন টাইপের ব্যাপার বলা যায় দেখো, যে ল্যাপ টাইমিং, এই জিনিসটা তো শুনছো নাকি? ল্যাপ টাইম আর স্টপ ওয়াচ কেমন টাইপের জিনিস যাবে, যে ল্যাপ টাইমিং ফ্যাসিলিটিটা কেমন? ল্যাপ টাইমিং ফ্যাসিলিটিটা হলো এরকম, লাইক তোমার রেসিং গেম খেলছো না তোমরা? মনে করো এটা হলো স্টার্টিং পয়েন্ট, দেন এটা ঘুরে আবার এখানে আসলে পরে কি বলি, একটা ল্যাপ বলি, দেন আবার ঘুরে আসলে সেকেন্ড ল্যাপ, থার্ড ল্যাপ, ওরকম। তো তোমরা তো কখনো এরকম দেখছো যে 1 নাম্বার ল্যাপ তুমি কমপ্লিট করলা, মানে মনে করো 22:43 এমন একটা টাইমে তুমি কি করলা, ফার্স্ট ল্যাপ শেষ করছো। তো এখন সেকেন্ড ল্যাপের যখন নাকি টাইমটা ধরা হয়, তো তখন কি করে, এই টাইমের থেকে কিন্তু স্টপওয়াচটা কন্টিনিউয়াস চলতেই থাকে, জাস্ট এইটা কি হয়ে থাকে, একটা গ্রে আউট করে আলাদা করে টাইম বের করে রাখতে, যে 1 নাম্বার ল্যাপ কভার করতে এতটুকু সময় লাগলো। দেন সেকেন্ড ল্যাপ তুমি কভার করছো, দেন সেকেন্ড ল্যাপ কভার করতে করতে তোমার কত হয়ে গেছে, মনে করো যে 43.44 বা 45 এরকম। তো এখন তোমার 2 নাম্বার ল্যাপটা কভার করতে কতটুকু সময় লাগছে, এই দুটা ডিফারেন্স নাকি? সো ল্যাপ টাইমারটা এমন ভাবে চলে, 1 নাম্বার ল্যাপের জন্য এত সময় লাগলো, সেকেন্ড ল্যাপের জন্য কত সময় লাগলো, এরকম আলাদা আলাদা করে বের করা। তো এটাতে লাভটা কি হয়, আমরা এখানের মধ্যে কি করতেছি দেখো, যে আমাদের মার্কার কিন্তু 3টা, তো তাহলে 1 নাম্বার থেকে 2 নাম্বারে যেতে যতটুকু সময় লাগছে, এখন 2 নাম্বার থেকে 3 নাম্বারে যেতে কতটুকু সময় লাগবে, এটাও তো বের করতে হবে নাকি? তো এখন 1 নাম্বারটা দিয়ে পাস হলো, অন করলাম, 2 নাম্বারে গেল, অফ করলাম, তখন কি হয়ে যাবে, 2 থেকে 3 এ যাইতে সময় আবার যে স্টপওয়াচটা অন করতে হবে, ওইটা একটা প্যারা না? তো এখন কি করা যায়, ল্যাপ টাইমিং ফ্যাসিলিটিটা ইউজ করলে 1 নাম্বার মার্কারের ওখানে আসলো, স্টপওয়াচ অন করছি, 2 নাম্বারের ওখানে আসছে, স্টপওয়াচ একবার ক্লিক করলে কি হবে, একটা ল্যাপের কাউন্টটা ফিক্স হয়ে যাবে, আর সেকেন্ড ল্যাপের জন্য কি হয়ে যাবে, কাউন্ট করা শুরু করে দিবে। তো তার মানে আমাদের একটা ক্লিকে 2টা কাজ হয়ে গেছে, যে ফার্স্ট আর সেকেন্ড মার্কারের মধ্যে টাইমটা লক হয়ে গেল, আর সেকেন্ড আর থার্ড মার্কারের মধ্যে মুভ করতে কতটুকু সময় লাগতেছে ওইটা কাউন্ট করা শুরু করে দিল। বুঝা গেছে? তো তাহলে এরকম ল্যাপ টাইমিং ফ্যাসিলিটির এমন ব্যাপারটা ইউজ করা যায়। ঠিক আছে? তো এটা একটা জিনিস। এন্ড বাকি ব্যাপারগুলি কোন টাইপের প্রবলেম যদি কারো থেকে থাকে তো তাহলে বলতে পারো।
কতজন আছে কেমিস্ট্রি টেস্ট? আজকে কেমিস্ট্রি কয়টা বাজে টেস্ট? হাসিব স্যারের? প্রভাত? হ্যাঁ ভাইয়া 7:30টায়? 7:4 to 5 এ। ও আচ্ছা, কোনটা? মেজার দ্য ডিস্টেন্স বিটুইন দ্য কনজিকিউটিভ মার্কার, মার্কার গুলোর মধ্যে ডিস্টেন্স বের করব, এন্ড হাইয়েস্ট মার্কার শুড বি লো এনাফ, যে বটম হাফ অফ দ্য সিলিন্ডারে কেন রাখবো, তাইলে জানি উই ক্যান এনশিওর যে টার্মিনাল ভেলোসিটি রিচ হচ্ছে। আর এই যে মেজার দ্য টাইম বিটুইন টু কনজিকিউটিভ মার্কারস, এন্ড যদি টাইম গুলো সমান আসে, মানে কি ইকুয়াল ডিস্টেন্স কভার করতে ইকুয়াল সময় নিছে, তো তার মানে কি টার্মিনাল ভেলোসিটি। কনজিকিউটিভ মানে একটার পর আরেকটা। ঠিক আছে, ওকে। তারপরে এই এক্সপেরিমেন্টে আর কোনো কনফিউশন আছে? ওটা আসলে বেশি উপর থেকে ছাড়লে বাইরে পড়ে যেতে পারে, তো এর জন্য টাচ করতেছে ওরকম একটা জায়গা থেকে ছাড়লেই ভালো। ঠিক আছে, ওটা যেখান থেকে ছাড়া সমস্যা নেই, টার্মিনাল ভেলোসিটি অলমোস্ট কাছাকাছি আসছে। ঠিক আছে, জাস্ট উপর থেকে ছাড়লে পরে তখন অলরেডি একটা ভেলোসিটি গেইন করে থাকবে, তখন একটু বেশি আসতে পারে, বাট এমনিতে কাছাকাছি আসবে। ঠিক আছে, ওকে। সো তাহলে আজকে আমরা দুইটা এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন শেষ করলাম। তো আজকে অনেকজনই ওদের কেমিস্ট্রি টেস্টের জন্য বিজি হয়ে গেছে, তো আমরা নেক্সট দিন বাকিগুলো কভার করবো। ঠিক আছে, থার্ড সেটে। আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি।